আমরা আজকে যে বিষয়টা নিয়ে সমবেত হয়েছি আমাদের স্পেশাল সেমিনারের জন্য সেটা হচ্ছে এসএসসি 2021 অ্যাসাইনমেন্ট প্লাস বোর্ড প্রিপারেশন। এই বিষয়ে রিসেন্টলি আমরা দেখতে পেরেছি যে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রীর কাছ থেকে একটা দিক নির্দেশনা এসেছে এবং তারপর থেকে অনেকেই হয়তো শিক্ষার্থীরা যারা আছো তোমরা চিন্তা করছিলে যে আমাদের এখন কোন দিকে আগানো উচিত বা আমরা কিভাবে প্রিপারেশন নিলে আমাদের সবগুলো দিক ঠিক থাকবে। সো এই বিষয়ে আলোচনা করার জন্য এবং আমাদের পরবর্তী কর্মপরিকল্পনা কিরকম হতে পারে সেই বিষয়টা নিয়ে কথা বলার জন্য আমরা আজকে সমবেত হয়েছি। সো তোমরা যারা নতুন ঘোষণাটা শুনেছো সেই অনুযায়ী তোমরা দেখেছো যে বেশ কয়েকটা অপশন হতে পারে। এসএসসি পরীক্ষার ফলাফল নির্ধারণের জন্য বেশ কয়েকটা অপশন হতে পারে। যেমন কোনো একটা এখানে হচ্ছে কয়েকটা অপশনের মধ্যে আমি যদি একটা পোল থ্রো করে দেই তাহলে তোমরা কোনো একটা অপশনে ক্লিক করার মাধ্যমে তোমরা তোমাদের মতামতটা জানিয়ে দিতে পারো। আর তোমরা মতামত দিতে দিতে আমি একটু অপশনগুলোকে ক্লিয়ার করি। যেমন নৈর্বাচনিক 3টি বিষয়ের পরীক্ষা প্লাস অন্যান্য বিষয়ের সাবজেক্ট ম্যাপিং। পরীক্ষা যেটা হবে সেটা হচ্ছে যে তোমাদের অ্যাসাইনমেন্ট দেয়া হবে, সেই অ্যাসাইনমেন্টের উপরে ভিত্তি করে বা সেই অ্যাসাইনমেন্টের যে টপিকগুলো সেই টপিকগুলোর মধ্যে থেকেই তোমাদের পরীক্ষার প্রশ্ন করা হবে, বোর্ড পরীক্ষা যেটা, সেই পরীক্ষার রেজাল্ট। এবং সেখানে হচ্ছে সবগুলো সাবজেক্ট থাকবে না, 3টি নির্বাচনিক বিষয় থাকবে। তার মানে যেগুলো তোমাদের একেবারে কম্পালসরি বাংলা ইংলিশ কিংবা ফোর্থ সাবজেক্ট সেগুলো ছাড়া যে বিষয়গুলো থাকবে সেগুলোর উপরে হচ্ছে 3টি বিষয়ের পরীক্ষা হবে। আর অন্যান্য বিষয়ের সাবজেক্ট ম্যাপিং। সাবজেক্ট ম্যাপিং বলতে হচ্ছে তোমাদের প্রিভিয়াস যে পরীক্ষা জেএসসি সেখান থেকে হয়তো কোনো সাবজেক্টের নাম্বার সরাসরি নিয়ে নেওয়া বা কোনো একটা পার্সেন্টেজ নিয়ে নেওয়া, এইভাবে হচ্ছে একটা রেজাল্ট তৈরি হতে পারে। আবার যদি সত্যি সত্যি পরীক্ষা নেয়ার মতো ইস্যু তৈরি না হয় বা পরীক্ষা নেয়ার মতো সুযোগ না থাকে সেক্ষেত্রে তোমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দেয়া হচ্ছে সেই অ্যাসাইনমেন্টের উপরে ভিত্তি করে একটা নাম্বার দেওয়া নির্বাচনিক 3টি বিষয়ের উপরে। আর অন্যান্য বিষয়ের একইভাবে সাবজেক্ট ম্যাপিং করে একটা নাম্বার দেওয়া, এটা হচ্ছে অপশন 2। আর এছাড়া অপশন 3 থাকবে হচ্ছে শুধুমাত্র সাবজেক্ট ম্যাপিং বা শুধুমাত্র সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তোমাদের নাম্বারটা দিয়ে দেওয়া। তো এগুলো যদি আমাদের হাতে অ্যাভেইলেবল অপশন থাকে, তোমাদের কি মনে হয় যে এর মধ্যে কোন পদ্ধতিতে তোমাদের এসএসসি পরীক্ষার ফলাফল নির্ধারিত হতে পারে বলে তুমি মনে করো? এই বিষয়টা আমাদেরকে হচ্ছে তোমরা মতামতটা জানাতে পারো। এদিকে আমি এতক্ষণ পর্যন্ত যা দেখলাম তার মধ্যে খুব ভালো মতো তোমরা যেটা মতামত ব্যক্ত করছো, ভালো সংখ্যাটা হচ্ছে 1 আর 2 অপশনের মধ্যে। তার মানে তোমাদের মধ্যে প্রায় 47% মনে করো যে নৈর্বাচনিক 3টি বিষয়ের পরীক্ষা আর বাকি বিষয়গুলোর হয়তো সাবজেক্ট ম্যাপিং করা হবে। আর 44% তোমরা মনে করছো যে 3টি বিষয়ের অ্যাসাইনমেন্ট প্লাস বাকি বিষয়গুলোর জন্য সাবজেক্ট ম্যাপিং। আর তোমাদের মধ্যে আবার কেউ কেউ আছো যারা ধারণা করছো যে হয়তো শুধু সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমেও এসএসসি পরীক্ষার ফলাফলটা দিয়ে দিতে পারে। সো উপরের দুটো অপশন অনুমেয় যে একটা না হলে আরেকটা করা হবে, কিন্তু যারা একেবারে নিচের অপশনটা সিলেক্ট করছো যে হয়তো শুধু সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমেই তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়ে দিতে পারে, তোমরা তোমাদের মতামতটা একটু আমাদেরকে চ্যাট বক্সে জানাতে পারো যে তোমরা কেন এরকম মনে করছো, তোমরা কেন এই ধরনের আইডিয়া করছো সেটা। আচ্ছা, যেমন সাইফুর রহমান আমাদেরকে জানিয়েছো যে তুমি আশঙ্কা করছো কোভিড পরিস্থিতি যে টাইমে পরীক্ষা হওয়ার কথা বলা হয়েছে সেই টাইমে নভেম্বরের দিকে, যে সেই টাইমে এসে কোভিড পরিস্থিতির উন্নতি হয়তো হবে না, বা করোনা হচ্ছে এখন পর্যন্ত আমরা যা দেখতে পাচ্ছি যে ট্রেন্ড একটা খারাপের দিকে যাচ্ছে ইদানিং হঠাৎ করে। সো এই ট্রেন্ডটা যদি কন্টিনিউ করে, আমরা চাই না করুক, বাট যদি কন্টিনিউ করে তাহলে হয়তো এরকম একটা ড্রাস্টিক্যাল মেজার নেওয়া হতে পারে। জান্নাতুল জারা, তুমিও মোটামুটি একই মতামত ব্যক্ত করেছো যে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সেটা হয়তো সহসা উন্নতির দিকে নাও যেতে পারে। এই ধরনের আশঙ্কা যারা করছো তারা বলেছো যে শুধুমাত্র সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে হয়তো রেজাল্টটা দিয়ে দেওয়া হতে পারে। এর সাথে আমিও একটু যোগ করতে পারি যে আমাদের যেহেতু সামনে ঈদ সমাগত, সো ঈদের মধ্যে অনেক মানুষ কিন্তু বিভিন্ন অ্যাক্টিভিটিজ এর সাথে জড়িত থাকবে, বাইরে বের হবে, হয়তো বিভিন্ন রকম চলাফেরা কিংবা গ্যাদারিং এর একটা ইস্যু থাকবে।
সো তোমরা যেহেতু সচেতন নাগরিক, সো তোমরা যেটা খেয়াল করবে সেটা হচ্ছে যে নিজেরা তো সেফ থাকবেই, তোমাদের পরিবার পরিজন যারা আছে, প্রিয়জন যারা আছে, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে, আশেপাশে যারা আছে, তোমরা চেষ্টা করবে সবার জন্য যাতে হচ্ছে সেফটি সিকিউরিটি মেইনটেইন করে তোমরা যা করার সেটা করতে পারো। এবং খামাখা অতিরিক্ত রিস্ক নিয়ে আসলে একদমই কোনো লাভ নেই। তো আমরা তোমাদের মতামতটা শুনলাম, বা তোমরা কি চিন্তা করছো সেই জিনিসটা জানলাম। আমি একটু পোলের রেজাল্টটা তোমাদের সাথে শেয়ার করে দেই। স্টিল তোমাদের মধ্যে বেশিরভাগ মনে করছো যে নৈর্বাচনিক 3টি বিষয়ের পরীক্ষা প্লাস অন্যান্য বিষয়ের সাবজেক্ট ম্যাপিং, কিংবা অন্য যারা বলছো যে 3টি বিষয়ের অ্যাসাইনমেন্ট আর অন্যান্য বিষয়ের যে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে রেজাল্ট দিতে পারে। আর অল্প কেউ বলেছো যে শুধু সাবজেক্ট ম্যাপিং। তবে আমি এখানে দেখতে পাচ্ছি মাহি অলরেডি সবার জন্য একটা সাজেশন দিয়েছো যে 3 নম্বরটা আশা না করে আসলে পড়াশোনা চালিয়ে যাওয়াটাই ভালো। মাহি যে কথাটা বলেছে সেটা কিন্তু যথার্থ বলেছো। তার কারণ হচ্ছে আসলেই আমরা কিন্তু জানি না, আমরা খুবই আনসার্টেইন একটা টাইমের মধ্যে দিয়ে যাচ্ছি, খুবই অনিশ্চিত একটা টাইম আমাদের সামনে, এবং আমরা এখনো খুব অস্বস্তিকর একটা টাইম পার করছি। তো আমরা আসলেই জানি না যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে। কাজেই কোনো একটা জিনিস আমরা ধরে নিয়ে তার উপরে হচ্ছে যদি ভরসা করে বসে থাকি যে না হয়তো শুধু সাবজেক্ট ম্যাপিং করে রেজাল্ট দিয়ে দিবে, সেটা আসলে অনেকের জন্যই হয়তো ভালো ফলাফল বয়ে আনবে না। কাজেই আমাদের হচ্ছে আমাদের প্রস্তুতি যে যেভাবে আমরা নিচ্ছিলাম সেটা কিন্তু বজায় রাখাটাই উচিত। ওকে, তাহলে এখন নতুন ঘোষণা যেটা আসলো সেই ঘোষণা অনুযায়ী তোমাদের কি মনে হয় যে তোমাদের বোর্ড পরীক্ষার যে প্রস্তুতির যে চাপ, সেই চাপটা কি বেড়ে যাচ্ছে নাকি কমে যাচ্ছে? একদম তোমাদের নিজেদের মতো করে তোমরা বলতে পারো। সো এখানে আমি দেখতে পাচ্ছি, এবং অ্যাজ এক্সপেক্টেড, 2 রকম মতামত দেওয়ার জন্যই কিন্তু তোমরা প্রস্তুত। কমে গেছেও এটা যেমন একটা বড় সংখ্যায় বলছো, তেমনি চাপ বেড়ে যাচ্ছে এটাও কিন্তু কম না, সংখ্যাটা বা পার্সেন্টেজটাও কিন্তু কম না। এর হয়তো স্পেসিফিক কিছু রিজনও আছে। চাপ কমে গেছে এটা আমরা হয়তো আন্দাজ করতে পারি তোমরা কেন বলেছো। কারণ যেহেতু তোমাদেরকে বলা হয়েছিল যে তোমাদের অল্প কিছু ক্লাসের মাধ্যমে, অ্যাবাউট 60 ক্লাসেস, তোমাদের শর্ট সিলেবাসটা কমপ্লিট করা হবে, তারপরে হচ্ছে পরীক্ষা নেওয়া হবে। তো সেটাও যেহেতু এখন সম্ভব হচ্ছে না, তোমাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দেয়া হবে বিভিন্ন টপিক সিলেক্ট করে, এবং বোর্ড পরীক্ষা সেই শর্ট সিলেবাসের পরেও সেই অ্যাসাইনমেন্টগুলোর টপিকের ভিতর থেকেই নেওয়া হবে। তার মানে শর্টের আরো শর্ট হয়ে গেল জিনিসটা। আর আরো তোমরা যদি খেয়াল করে শুনে থাকো মাননীয় শিক্ষামন্ত্রীর কথা, তাহলে খেয়াল করবে যে তিনি কিন্তু বলেছেন যে পরীক্ষার প্রশ্নের সংখ্যা, মানে উত্তরকৃত প্রশ্নের সংখ্যা কিন্তু কম। তার মানে পরীক্ষায় প্রশ্ন আসবে আগের মতোই, ধরা যাক 10টা প্রশ্ন আসলেও তোমাকে আগে যেখানে হচ্ছে 7টা বা 8টা এরকম উত্তর দিতে হতো, তোমার হয়তো 3টা বা 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। তার মানে বাছাই করার জন্য তোমার অপশন কিন্তু বেড়ে গেল। এটা যেমন একটা সুবিধা। আরেকটা হচ্ছে পরীক্ষার ডিউরেশন এবং নাম্বার কিন্তু কম। ডিউরেশন হাফ হয়ে যাবে, নাম্বারও হয়তো হাফ হয়ে যাবে, পরে সেটাকে ম্যাপ করে আবার ফুল 100 মার্কসে নিয়ে যাওয়া হবে। কাজে এসব দিক থেকে চিন্তা করলে মনে হবে যে না, বোর্ড পরীক্ষার প্রস্তুতির চাপ তো আসলে অনেক কমে গিয়েছে, এটা তোমাদের যুক্তি। আর যারা বলেছো বেড়ে গিয়েছে, তাদের দিকটা আমি একটু শুনতে চাই যে তোমাদের কেন মনে হচ্ছে যে পরীক্ষার চাপ বেড়ে গিয়েছে, এটা তোমাদের কেন মনে হচ্ছে। যেমন অলরেডি আমি দুই একজনের কথা বলতে পারি। নওশিন আমাদেরকে বলেছে যে প্রশ্নের ধরন কেমন হবে এটা নিয়ে অনিশ্চয়তায় আছো বলে তুমি প্রেসার ফিল করছো। আবার অনেকে বলেছো যে আসলে এই ধরনের একটা স্পেসিফিক নির্দেশনা এখন আসলো, এই জন্য হচ্ছে তুমি এতদিন পড়াশোনা করো নাই, এখন হঠাৎ করে হচ্ছে প্রেসার ফিল করছো এইটা। আবার অনেকে বলেছো যে জেএসসি তে যাদের স্কোর কম, তারা দুশ্চিন্তা করছো যে যদি সাবজেক্ট ম্যাপিং করে নাম্বার দেওয়া হয়, তাহলে জেএসসির যে রেজাল্ট সেটা যাদের আশানুরূপ ছিল না, তারা হচ্ছে একটু অসুবিধায় পড়ে যাবে। আর এর পাশাপাশি ইন জেনারেল যেটা সুমাইয়া যেমন বলেছো যে ভাইয়া আমি তো সব ভুলেই গিয়েছি, কারণ আমাদের সামনে ইমিডিয়েট কোনো ইম্পেন্ডিং পরীক্ষা না থাকলে আমরা আসলে হচ্ছে অতটা সিরিয়াস হই না, এরকম। আবার অনেকে বলেছো যে কোশ্চেন মেবি হার্ড হতে পারে, এই জন্য তুমি টেনশন করছো যে চাপ বেড়ে গিয়েছে। আবার অনেকে বলছো যে অ্যাসাইনমেন্ট যেগুলো দিবে সেগুলো ঠিকঠাক মতো জমা দেওয়াটাও একটা ঝামেলা, আমাকে কন্টিনিউয়াস এটার পিছনে ইফোর্ট দিতে হবে, এই জন্য হচ্ছে প্রেসার ফিল করছো। আবার অনেকের অবস্থা কিন্তু অন্যরকম। যেমন ঈশা আমাদেরকে বলেছে যে এই অল্প কয়েকটা চ্যাপ্টার আর কত পড়বো। সো এখানে হচ্ছে বোরিংনেসেরও একটা ব্যাপার চলে আসে, অনিশ্চয়তার একটা ব্যাপার চলে আসে এই জন্যে।
সো এইসব বিষয় বিবেচনা করে অনেকে প্রেসার ফিল করছো, অনেকে আবার প্রেসার ফিল করছো না। আর যেহেতু পুরো জিনিসটা কনফার্মড কিছু না, একেবারে নিশ্চিত হয়ে আমরা বলতে পারছি না যে এক্স্যাক্টলি কি হবে, সেই অনিশ্চয়তাটা অনেকের মধ্যে এই বাড়তি প্রেসারটা ক্রিয়েট করছে। সো অল অফ দিজ আর আন্ডারস্ট্যান্ডেবল। তোমরা যা যা বলছো সবই আসলে আহ, বোঝা যায় যে কে কোনটা কেন বলছো। সো আমি তাও তোমাদের রেজাল্টটা শেয়ার করে দিলাম, অলমোস্ট 60-40। তার মানে হচ্ছে আহ, একেবারে কিন্তু নেহাত কম না যে যারা বেশি প্রেসার ফিল করছো। সো এই পরিস্থিতিতে আমরা কি করতে পারি সেই বিষয়ে যদি আমরা আলোচনায় যাই, তাহলে দেখো, তিনটি পদ্ধতির যে কোনো পদ্ধতিতেই যদি এসএসসির ফলাফল প্রণয়ন করা হয়, তোমার ধারণা কি? আমরা জিপিএ 5 এর পরিমাণ কি বেশি দেখতে পাবো নাকি কম দেখতে পাবো? এটা হচ্ছে আমাদের নেক্সট টপিকটা। সো উল্লেখিত যে পদ্ধতিগুলো, সেগুলো নিয়ে যদি আমরা চিন্তা করি তাহলে কি হয়। আর তোমাদের অনেকে জিজ্ঞেস করেছিলে যে নৈর্বাচনিক বিষয়গুলো বুঝুনি। তোমাদের অনেকের হচ্ছে কারো কারো বায়োলজি ফোর্থ সাবজেক্ট, কারো কারো হয়তো ম্যাথ ফোর্থ সাবজেক্ট। সেই অনুযায়ী হচ্ছে তোমার বাংলা, ইংলিশ এবং ফোর্থ সাবজেক্ট বাদে বাকি যেগুলো, সেগুলো হচ্ছে তোমার তিনটি নৈর্বাচনিক বিষয়। তো সেগুলোর উপরে এই পরীক্ষা এবং অ্যাসাইনমেন্টের কথা বলা হচ্ছে। সো কারো যদি বায়োলজি তোমার ফোর্থ সাবজেক্ট থাকে, তাহলে হচ্ছে ম্যাথটা আসবে আহ, তিনটার ভিতরে, আর না হলে হচ্ছে বাইরে চলে যাবে। আচ্ছা, সো আমরা তোমাদের এই পরের রেজাল্টটাও দেখতে পাচ্ছি, বা তোমাদের মতামতটা দেখতে পাচ্ছি। যারা তিনটি পদ্ধতির যে কোনো পদ্ধতিতেই এসএসসির ফলাফল প্রণয়ন করা হয়, তাহলে তোমার কি ধারণা? এটার উত্তর দিয়েছো যে জিপিএ 5 বাড়বে। তাদেরটাও অনুমেয় যে হ্যাঁ, যেহেতু এখন পরীক্ষার প্রেসার তোমরা মনে করছো যে একটু কমে গিয়েছে, অনেকেই হয়তো ভালো পরীক্ষা দিবে বা বেশিরভাগই ভালো পরীক্ষা দিবে, মূল্যায়নেও শিথিলতা আসবে কিনা সেটা হয়তো আমরা এখনই বলতে পারি না। সো এইসব ক্ষেত্রে তোমরা চিন্তা করে বলছো যে জিপিএ 5 এর পরিমাণটা বাড়বে। অলমোস্ট 60% তোমরা হচ্ছে বলছো যে বাড়বে, 58 টু বি এক্স্যাক্ট। আর বাকিরা, এই সংখ্যাটাও নেহাত কম না, 42% তোমরা বলে যাচ্ছ যে জিপিএ 5 কমে যাবে। সো এই ক্ষেত্রে তোমরা হচ্ছে তোমাদের মতামতের পিছনের চিন্তাটা আমাদেরকে চ্যাটে শেয়ার করতে পারো, যে কেন তোমার মনে হচ্ছে যে জিপিএ 5 বাড়বে কিংবা কমবে এটা। আচ্ছা, আমি তোমাদের অনেকেরই মতামত দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমরা অনেকেই বলেছো যে যারা আশঙ্কা করছো যে জিপিএ 5 এর পরিমাণ কমবে, তারা জেএসসির কথা বিবেচনা করে অনেকেই বলছো যে জেএসসি তে অনেকেরই ভালো ফল আসেনি, এই জন্য জিপিএ 5 কমে যেতে পারে, বা জেএসসির রেজাল্ট ভালো ছিল না এই জন্য। আর অনেকে বলছো যে পরীক্ষা কিভাবে হবে বা প্রশ্নের ধরন কেমন হবে, সেক্ষেত্রে মূল্যায়নটা আরো কঠিনতর হবে কিনা, এসব কিছু বিবেচনা করে তোমরা চিন্তা করছো যে জেএসসির রেজাল্ট এবং সবকিছু বিবেচনা করে যে জিপিএ 5 বাড়তে পারে কমতে পারে, দুটোই হচ্ছে তোমরা মতামত দিচ্ছ। আর সাবজেক্ট ম্যাপিং মানে হচ্ছে প্রিভিয়াসলি এই বিষয়ের উপরে তোমরা যে পরীক্ষা দিয়েছো, এটা অবশ্য সবাই জানতে চাওনি, কেউ কেউ জানতে চেয়েছো যে সাবজেক্ট ম্যাপিং জিনিসটা কি। ধরা যাক তোমার বাংলার রেজাল্ট, বাংলা পরীক্ষাটা হলো না, সো বাংলার রেজাল্ট তোমার কিভাবে দিবে? তুমি যে এসএসসি পরীক্ষায় বাংলায় যে স্কোর করেছিলে তার উপরে বেস করে হচ্ছে তোমার রেজাল্টটা দেওয়া হবে, এইরকম। ওকে। আর অনেকে হচ্ছে নৈর্বাচনিক বিষয়টা বুঝোনি, এটা আমি আবারও একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন বাংলা ইংলিশ তোমাদের সবারই আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের ইচ্ছার উপরে নির্ভর করছে না, এই বাংলা ইংলিশ তোমাদের সবার থাকবেই। বাকি যে সাবজেক্টগুলো মনে করো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এরকম, সো এর মধ্যে তোমাদের একটা হচ্ছে ফোর্থ সাবজেক্ট থাকে, ফিজিক্স কেমিস্ট্রি হচ্ছে নিতেই হয়। সো যাদের বায়োলজি ফোর্থ সাবজেক্ট তাদের জন্য তিনটি বিষয় হবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, আর যাদের জন্য হচ্ছে ম্যাথটা ফোর্থ সাবজেক্ট তাদের জন্য হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, এরকম। সো এই বিষয়গুলো তোমরা শীঘ্রই আরো স্পষ্ট বুঝতে পারবে, কারণ ঘোষণা অনুযায়ী কালকেই তোমাদের কিন্তু হচ্ছে অ্যাসাইনমেন্ট দেওয়া শুরু করার কথা। সো সেই অনুযায়ী তোমরা হচ্ছে অ্যাসাইনমেন্ট গুলো কিন্তু পেয়ে যাবে। আর অ্যাসাইনমেন্ট গুলোতে যে টপিক গুলো থাকবে সেগুলোর উপরেই কিন্তু, যদি তোমাদের বোর্ড পরীক্ষাটা হয়, সেগুলোর উপরেই কিন্তু হচ্ছে পরীক্ষাটা হবে। ওকে, তাহলে আমরা তোমাদের এইটাও, এই প্রশ্নটার উত্তরও তোমাদের কাছ থেকে জেনে নিলাম যে তুমি কি মনে করো জিপিএ 5 বাড়বে নাকি কমবে। এটাও অলমোস্ট আমরা 60-40 বলতে পারি, যে 60% ভাবছো যে জিপিএ 5 বাড়বে, আর বাকিরা ভাবছো যে না, হয়তো জিপিএ 5 এর পরিমাণ আগের তুলনায় কমে যাবে। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে তোমাদেরও মতামত জিপিএ 5 যেহেতু বাড়ার সম্ভাবনাই বেশি,
সেক্ষেত্রে যারা একটু ভালো কলেজ সিলেক্ট করতে চাও, নটরডেম বা হলি ক্রস কিংবা সেন্ট জোসেফ, এগুলো যারা সিলেক্ট করতে চাও বা ভর্তি হতে চাও, তাদের জন্য তাহলে ভর্তি পরীক্ষার প্রতিযোগিতাটা কেমন হবে? এই চয়েস হয়তো সবাই নিবে না, হয়তো সবাই চাইবে না যে না আমি নটরডেমে পড়ি বা আমি হলি ক্রসে পড়ি কিংবা সেন্ট জোসেফে পড়ি, সবাই হয়তো চাইবে না। বাট যারা চাইবে তাদের জন্য তোমার কি মনে হয় যে ভর্তি পরীক্ষার যে প্রেশারটা, কলেজ ভর্তি পরীক্ষা, বাকিরা তো ভর্তি পরীক্ষা নেয় না, সো সেটা তো হচ্ছে সিলেকশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসে, বাট যারা ভর্তি পরীক্ষা নেয় তাদের জন্য এই প্রেশারটা কেমন হবে, বাড়বে নাকি কমবে? এবং এটা আসলে প্রশ্ন করারও কিছু নেই, তোমরা সহজেই অনুমান করতে পারছো যে এক্ষেত্রে এই ভর্তি পরীক্ষার প্রেশারটা কিন্তু অনেক বাড়বে। কোনোভাবেই হচ্ছে প্রেশারটা কমে যাবে এটা হওয়ার কোনো চান্স নেই, যেহেতু একটা পরীক্ষার মধ্যে দিয়েই তারা সিলেক্ট করে ছাত্রছাত্রী, সো পরীক্ষা তো দিতেই হবে। এবং সেক্ষেত্রে পরীক্ষা যদি অনলাইনে দিতে হয় তাহলে সেক্ষেত্রে স্টুডেন্টরা কিন্তু আরেকটা বাড়তি প্রেশার ফিল করে। কারণ ফিজিক্যালি পরীক্ষা দেওয়ার ব্যাপারে যে জিনিসটা, যে আমি অকুস্থলে উপস্থিত হয়ে পরীক্ষা দিলাম, ঠিক পরীক্ষাটা আমি কিভাবে দিলাম তার উপরেই সবকিছু ডিপেন্ড করছে। কিন্তু যদি অনলাইনে পরীক্ষা দিতে হয় তখন আরো অনেকগুলো ফ্যাক্টর তার সাথে যোগ হয়, যে আমার ইন্টারনেট কানেক্টিভিটি ঠিক থাকবে কিনা, পরীক্ষাটা আমি ঠিকঠাক মতো সম্পন্ন করতে পারবো কিনা, আদার কোনো ডিস্ট্র্যাক্টিং ফ্যাক্টরস এর মধ্যে আমার কাউন্ট করতে হবে কিনা। সো এই বিষয়গুলো নিয়ে অনেকেই অনেকভাবে চিন্তিত। সো এই চিন্তা ক্লিষ্ট অবস্থা থেকে আমরা দেখতে পাচ্ছি যে তোমরা সবাই মোটামুটি বলছো 93% অ্যান্ড অ্যাবাভ যে প্রেশারটা আসলে বাড়বে, হুইচ ইজ ট্রু, কারণ এখানে কমার আসলে কোনো অপশন আমরা দেখতে পাচ্ছি না। সো আমরা এই পোলটা থেকে তোমাদের অ্যান্সার পেয়ে গিয়েছি, সো সেটাও আমরা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। 93 এগেইনস্ট 7। সো এটা তোমরা বলছো যে এদের জন্য প্রেশারটা আসলে বাড়বে। আর এর পাশাপাশি যারা নটরডেম কিংবা হলিক্রস বা সেন্ট জোসেফে ভর্তি হতে চাও, তাদের জন্য এই মুহূর্তে করণীয় কি বলে মনে করো? শুধু অ্যাসাইনমেন্ট এবং বোর্ড পরীক্ষার জন্যই কি তুমি প্রস্তুতি নিবে, নাকি এর পাশাপাশি তুমি হচ্ছে কলেজ ভর্তির জন্য প্রস্তুতিটাও শুরু করে দিবে? কলেজ ভর্তির জন্য প্রস্তুতিটা শুরু করলে এই প্রস্তুতিটা কিন্তু কলেজ ভর্তি হওয়ার আগ পর্যন্ত চলতে থাকবে। এখন থেকে যদি তুমি শুরু করো তাহলে একদম কলেজ ভর্তি হওয়ার আগ পর্যন্ত কিন্তু এই প্রস্তুতিটা চলতে থাকবে। তাহলে এই বিষয়ে তোমাদের মতামতটা কি আমি একটু দেখে নিতে চাচ্ছি, যে শুধুই কি তুমি এখন অ্যাসাইনমেন্ট এবং বোর্ড পরীক্ষার প্রস্তুতিটা নিবে, নাকি হচ্ছে পাশাপাশি কলেজ ভর্তির জন্য প্রিপারেশনটা শুরু করবে? কারণ বোর্ড পরীক্ষা এবং অ্যাসাইনমেন্ট এই জিনিসটা এখন কিন্তু একটা লিমিটেড কেস। তোমাকে যে অ্যাসাইনমেন্টগুলো দেওয়া হবে সেখান থেকেই কিন্তু পরীক্ষা নেয়ার কথা বলা হয়েছে। সো এই ব্যাপারটা লিমিটেড একটা কেস। আর অলরেডি যেহেতু তোমরা এই চ্যাপ্টারগুলো অনেকবার অলরেডি পড়ে ফেলেছো, যেহেতু ছোট সিলেবাস বা অল্প কিছু চ্যাপ্টার, শর্ট সিলেবাসের উপরেও এখন জিনিসটা আরো শর্টার হয়ে যাচ্ছে। সো এই বিষয়ে তোমাদের অনেকেরই হয়তো খুব বেশি টেনশন নেই, আবার অনেকের হয়তো টেনশন আছে, যেটা আমরা একটু আগে দেখতে পেরেছি। সো যারা এই ভর্তি পরীক্ষা নেয় এমন কলেজগুলো টার্গেট করছো, তাদের জন্য বেটার অপশন কি হতে পারে, যে পাশাপাশি কলেজ ভর্তির প্রস্তুতিটা শুরু করে দেয়া কিনা? কারণ আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে যারা এরকম পরীক্ষা নিয়ে স্টুডেন্টদেরকে সিলেক্ট করছে তারা কিন্তু বেশ ইনোভেটিভ প্রশ্ন করে, বা সেখানে হচ্ছে সরাসরি বই থেকে তুলে দেওয়ার মতো প্রশ্ন কিন্তু আমরা মানে সচরাচর খুব বেশি দেখতে পাই না। সো এই ইনোভেটিভ প্রশ্নগুলোর উত্তর দিতে গেলে তোমাকে কিন্তু বোর্ড পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি সামহাউ একটা বাড়তি প্রস্তুতি কিন্তু নিতেই হবে। সো এই বাড়তি প্রস্তুতির জন্য তুমি এখন থেকেই শুরু করবে কিনা, এটা হচ্ছে এখন তোমার জিজ্ঞাসা। সো আমরা এখানেও যে পোলটা দেখতে পাচ্ছি তাতেও তোমরা অলমোস্ট 80-20 বলেছো যে এখন পাশাপাশি কলেজ ভর্তির প্রস্তুতিটা শুরু করা উচিত, 82% টু বি এক্সাক্ট। তোমাদের রেসপন্সের জন্য ধন্যবাদ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। অন্যান্য কলেজে যেহেতু ভর্তি পরীক্ষা নেই, তাই ভর্তি প্রস্তুতিও নেই, তাদের জন্য এখন কি করণীয়? তুমি কি শুধু অ্যাসাইনমেন্ট এবং বোর্ড পরীক্ষার জন্যই প্রস্তুতি নিবে, নাকি এর পাশাপাশি তুমি এইচএসসির জন্য অ্যাডভান্সড একটা প্রস্তুতি নিবে? কারণ এইচএসসির সিলেবাস তোমরা যেটাই জানো, তোমাদের বড় ভাই বোন যারা আছে তাদের কাছ থেকে যারা শুনেছো এবং নিজেরা ঘাটাঘাটি করে যেটা দেখেছো, যে এইচএসসির সিলেবাস কিন্তু এসএসসির তুলনায় আসলেই অনেক বড় এবং সময়টাও পাওয়া যায় খুবই সংক্ষিপ্ত। আর সময় পাওয়া একটা জিনিস, যে আমি কম সময় পাচ্ছি, তার পাশাপাশি আবার আরেকটা জিনিস হচ্ছে সিলেবাস বড়, এর পাশাপাশি
বাড়তি আর একটা যেটা ফ্যাক্টর থাকে সেটা হচ্ছে তোমার ভর্তি পরীক্ষার প্রশ্ন মেইনলি এইচএসসির সিলেবাস থেকে হয়। কাজেই এইখানে তোমার ক্যারিয়ার প্যাথে যাওয়ার জন্য এই অংশটা বেশি গুরুত্বপূর্ণ, বা তোমার এইচএসসির পার্টটা বেশি গুরুত্বপূর্ণ। সো এই পার্সপেক্টিভ থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে অ্যাসাইনমেন্ট এবং বোর্ড প্রস্তুতির পাশাপাশি এইচএসসির যে অ্যাডভান্সড প্রস্তুতি সেটা তোমার শুরু করে দেওয়া উচিত কিনা। এইখানেও আমি অলমোস্ট দেখতে পাচ্ছি যে তোমাদের মধ্যে 75%, তার মানে অলমোস্ট 3/4 তোমরা মনে করো যে এইচএসসির অ্যাডভান্সড প্রিপারেশনটা শুরু করে দেওয়া উচিত। আর বাকিরা মনে করছো যে এখন আসলে শুধুমাত্র বোর্ড পরীক্ষার প্রস্তুতি নেওয়াটাই ইনাফ। সো যারা মনে করছো যে শুধুমাত্র বোর্ড পরীক্ষার প্রস্তুতি নেওয়া ইনাফ, তারা হচ্ছে আমাকে একটু চ্যাট বক্সে জানাও যে তোমাদের এই মতামতের পক্ষে লজিকটা কি, বা স্ট্রং লজিক তুমি এখানে কি উপস্থাপন করতে পারো। আচ্ছা, অলরেডি আমি দেখতে পেয়েছি যে তোমরা অনেকে মতামত দেওয়া শুরু করেছো। যেমন তাসকিন বলেছো যে তুমি এইচএসসির অ্যাডভান্সড প্রিপারেশন নিতে চাই, আর তুমি আরো বলেছো যে অলরেডি তুমি শুরুও করে দিয়েছো এবং তুমি গাইডলাইন প্রত্যাশা করছো। এটা হচ্ছে তাসকিনের কমেন্ট। আচ্ছা, আর অলরেডি আমি আরো তোমাদের কয়েকজনের কমেন্ট দেখতে পাচ্ছি। তোমরা বলেছো যে যারা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, মানে কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তারাও কি এইচএসসি মোটামুটি শুরু করে দিতে পারে। এটা হচ্ছে পুরোপুরি তোমার উপরে, যে তুমি যদি কেপেবল হও যে তুমি তোমার এসএসসির বোর্ড পরীক্ষা এবং অ্যাসাইনমেন্টের প্রিপারেশনটাকে ঠিকঠাক রাখার পাশাপাশি তুমি কলেজ ভর্তির জন্য প্রিপারেশনটা নিতে পারবে, যেহেতু সেম সিলেবাস থেকেই, এবং তার পাশাপাশি তুমি এইচএসসির অ্যাডভান্সড যে সিলেবাস সেটাও তুমি একটু কাভার করে রাখতে চাও, তুমি যদি পারো, আসলেই কোনো প্রবলেম নেই। বাট তোমার যদি সামহাউ মনে হয় যে না, সবকিছু করতে গিয়ে তুমি ডিস্ট্রাক্টেড ফিল করছো, তাহলে সেখান থেকে তোমার আসলে অপশন চুজ করার বিষয়টা আসবে। সো এটা হচ্ছে এই মুহূর্তে যা বলা যায় সেটা। আচ্ছা, আর অনেকে বলেছো যে এইচএসসির বই পরিবর্তন হতে পারে, এরকম একটা কথা তুমি শুনেছো, এই জন্য হচ্ছে এইচএসসির জন্য এখনই প্রিপারেশন নিতে চাচ্ছ না। এখানে আমি একটা কথা তোমাদেরকে বলতে পারি যে বই পরিবর্তন হোক আর যেটাই হোক, টপিকগুলো কিন্তু মোটামুটি সিমিলার। হয়তো ফরমেশন চেঞ্জ হবে, ডিভিশন চেঞ্জ হবে, কিংবা টপিকগুলো কিন্তু একটু আগে পিছে হতে পারে, তার মানে সিরিয়াল চেঞ্জ হতে পারে, বাট মোটামুটি টপিকগুলো কিন্তু একই থাকবে। জেনেরিক যে টপিকগুলো সেগুলো কিন্তু একই থাকবে। যেমন ইন্টারমিডিয়েটে তোমাকে হচ্ছে নিউটনিয়ান মেকানিক্স পড়তেই হচ্ছে যদি তোমার ফিজিক্স পড়তে হয়, তোমাকে হচ্ছে অসিলেশন কিংবা ওয়েভ, ভাইব্রেশন, এগুলো কিন্তু পড়তেই হচ্ছে। সো বই চেঞ্জ হোক আর যাই হোক, তোমার টপিকগুলো কিন্তু সেম। ওই টপিকগুলোতে ইন জেনারেল তুমি যদি আইডিয়াগুলো নিতে পারো তাহলে কিন্তু তোমার জন্যই ভালো। আর সোয়াইব বলেছো যে শুধু পড়লেই তো হবে না, আমাদেরকে জিনিসগুলো বুঝতে হবে, আর বোঝার জন্য হচ্ছে এর পিছনে যথেষ্ট পরিমাণ টাইম দিতে হবে। এখন করোনা পরিস্থিতি যদি বাড়তেই থাকে, তাহলে হচ্ছে তোমার হাতে কিন্তু টাইম আছে। যদি এখনই সরাসরি তোমরা ক্লাসে ফিরে না যাও বা তোমাদের ক্লাস শুরু না হয়ে যায়, তাহলে সেই সময় কিন্তু তোমার হাতে আছে, এবং সেই সময়টাকে কিন্তু কাজে লাগানোর মিনস তোমাকে বের করতে হবে। সো আমার মনে হয় আমরা এই বিষয়ে অনেকক্ষণ আলোচনা করেছি। সো এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে তোমরা মোটামুটি কনভিন্সড, বেশিরভাগই, অলমোস্ট 75%, যে আসলে বোর্ড প্রস্তুতির পাশাপাশি এইচএসসি অ্যাডভান্সড প্রস্তুতি আসলে শুরু করে দেওয়া উচিত। এটা তোমরা বলেছো। ওকে, তাহলে আমরা তোমাদের কথা তো শুনলামই। আমরা এখন একটু দেখে নেই যে এই বিষয়ে উদ্ভাস উন্মেষ কি অফার করছে। সো উদ্ভাসের যে প্রোগ্রামগুলো এখন এই বিষয়গুলো চিন্তা করে অফার করা হচ্ছে, তার মধ্যে প্রথমটা হলো এই রিসেন্ট যে ঘোষণাটা দেওয়া হয়েছে তার উপর বেস করে এসএসসি অ্যাসাইনমেন্ট প্লাস বোর্ড প্রিপারেশন। এটা শুরু হবে 18ই জুলাই, তার মানে কালকেই, কিন্তু যেহেতু ঘোষণায় বলা হয়েছে যে আগামী কালকেই তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়ার কথা, কাজেই কালকে থেকেই হচ্ছে এই প্রোগ্রামটা শুরু হচ্ছে। নটরডেম কিংবা হলিক্রস কলেজে ভর্তির যে প্রস্তুতি, সেটা ঈদের পর থেকে প্রোগ্রামটা শুরু হবে এবং চলবে তোমাদের ভর্তি সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত। আর এইচএসসি ফার্স্ট ইয়ারের যে কোর্সটা থাকে, তার যে অ্যাডভান্সড প্রোগ্রাম, যারা অ্যাডভান্স প্রস্তুতি নিতে চাও এইচএসসির উপরে, তাদের জন্য প্রোগ্রামটা শুরু হবে আসলে ঈদের পর থেকে। ঈদের পর থেকে প্রোগ্রামটা শুরু হবে। তো আমি তিনটা প্রোগ্রামেরই একটু ডিটেইলস তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা তোমরা পাবে হচ্ছে
udbhash.com, এখানে গেলে আমি ওয়েবসাইটের পেজটা শেয়ার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, আমরা udbhash.com-এ আছি এবং এটা হচ্ছে আমাদের হোম পেজ। সো হোম পেজটাতে প্রোগ্রাম সমূহ ও রুটিন, এখানে ক্লিক করলে তুমি এই প্রোগ্রামগুলো পাবে। এখানে অনেক প্রোগ্রাম আছে, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে মেডিকেল, তারপর হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির ক ইউনিট ঘ ইউনিট। সো এর নিচে যদি আমরা যাই, তখন তোমাদের জন্য যে কোর্সগুলো সেগুলো তোমরা দেখতে পাবে। সো আমি একদম স্ক্রল করে নিচের দিকে চলে আসছি। দেখো, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এসএসসি 2021 অ্যাসাইনমেন্ট প্লাস বোর্ড প্রিপারেশন, যে কোর্সটার কথা তোমাদেরকে বললাম সেটা। তো আমরা এখানে ক্লিক করলে এই প্রোগ্রামটার ডিটেইলস জানতে পাবো। এই প্রোগ্রামটার জন্য যারা জিজ্ঞেস করেছো যে কোর্স ফি কত, কোর্স ফি হচ্ছে 2000। এটা অনলাইন পেমেন্টের মাধ্যমে তুমি ভর্তি হতে পারবে। আর ভর্তি হওয়ার জন্য তুমি লাল বাটনটাতে ক্লিক করবে, আর রুটিনটা দেখার জন্য তুমি সবুজ বাটনটাতে ক্লিক করবে। তো এই কোর্সে আসলে করা হবে কি, এই কোর্সে যেটা থাকবে সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টের উপরে ইনস্ট্রাকশন ক্লাস থাকবে। মানে কি, মানে তোমার অ্যাসাইনমেন্ট কি আমরা করে দিব? না, তোমার অ্যাসাইনমেন্ট কিন্তু তোমাকেই করতে হবে। কিন্তু প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট দেওয়ার পর সেই অ্যাসাইনমেন্টটা কি মিন করে, সেটাকে কিভাবে সবচেয়ে ভালোভাবে উত্তর করা যায়, কিভাবে তুমি তোমার নোটটাকে গুছাবে বা অ্যাসাইনমেন্টটাকে গুছাবে, তুমি কিভাবে হচ্ছে লেখাটা শুরু করবে শেষ করবে, এই সবগুলো বিষয়ে কিন্তু তোমাদের সাথে আলোচনা করা হবে অ্যাসাইনমেন্ট বিষয়ক ইনস্ট্রাকশন ক্লাসে। সেখান থেকে তোমরা যতটুকু প্রয়োজন সেই সম্পূর্ণ দিক নির্দেশনাটুকু পেয়ে যাবে তোমার অ্যাসাইনমেন্ট কমপ্লিট করার জন্য। এর পাশাপাশি মাঝে মধ্যে কনফিউজিং কিছু টপিক অ্যারাইজ করে, যেমন ভাষাগত জটিলতার কারণে হয়তো একটা অ্যাসাইনমেন্ট তুমি যেটা মনে করছো হয়তো সেটা অন্য কিছু মিন করে, এরকম কিছু জিনিসও আমরা রিসেন্ট ইয়ারগুলোতে দেখেছি। তো সেখান থেকে আসলে সত্যিকার অর্থে কি মিন করে এই জিনিসটা বুঝা এবং সেই অনুযায়ী উত্তর করা এবং কোন উত্তরটা লজিক্যালি কারেক্ট সেটা বুঝতে পারা, এই বিষয়গুলো নিয়েই আমরা আসলে ইনস্ট্রাকশন ক্লাসে আলোচনা করব। এর পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম থাকবে। যেহেতু তোমাদের ঘোষণায় বলা হয়েছে যে অ্যাসাইনমেন্টগুলো যে টপিকগুলোর উপরে নেওয়া হবে সেগুলোর উপরেই মেইনলি তোমাদের বোর্ড এক্সামটা হবে। কাজেই এই টপিকগুলোর উপরেই যদি তুমি বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম দাও, তাহলে তোমার প্রস্তুতিটা কিন্তু খুবই পাকাপোক্ত হবে। যে টপিকের উপরে তোমার অ্যাসাইনমেন্ট হচ্ছে সেগুলোর উপরে বোর্ডের এক্সাম, আমরা যেইভাবে জানি যে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম, সেই স্টাইলে পরীক্ষা দিলে তোমার প্রস্তুতিটা খুবই পাকাপোক্ত হবে। সো এই কোর্সের জন্য কোর্স ফি হচ্ছে 2000 এবং এর রুটিনটা তোমরা এই গ্রিন বাটনে ক্লিক করে পেয়ে যাবে। আর ভর্তি হওয়ার জন্য রেড বাটনে ক্লিক করলেই তুমি ভর্তি হতে পারবে। এটা ছিল আমাদের এসএসসি 2021 অ্যাসাইনমেন্ট প্লাস বোর্ড প্রিপারেশনের যে প্রোগ্রামটা, তার জন্য সংক্ষিপ্ত বর্ণনা। আর এছাড়া আমি যেগুলো বলেছি সেগুলোতেও চাইলে আসা যায়। যে তোমরা কলেজ ভর্তি কিংবা হচ্ছে যদি হচ্ছে এইচএসসির যে অ্যাডভান্সড কোর্স সেটা যদি দেখতে চাও, সেটার জন্য হচ্ছে আমরা চাইলে দেখাতে পারি তোমাদেরকে। তবে কলেজ ভর্তির বিষয়ে একটু বলি যে আমাদের কলেজ ভর্তি কিংবা এইচএসসির যে অ্যাডভান্সড কোর্স সেগুলোর জন্য এই যে আমরা দেখতে পাচ্ছি এসএসসি 2021 পরীক্ষার্থীদের জন্য এইচএসসি ফার্স্ট ইয়ার অ্যাডভান্স প্রোগ্রাম এইটা, আর এই যে নটরডেম হলি ক্রস সেন্ট জোসেফ কলেজে ভর্তির জন্য সেরা প্রস্তুতি 2021 এসএসসি ব্যাচের যারা তাদের জন্য এই দুটা প্রোগ্রাম, এই দুটার একটু ডিটেলস আমরা এখন একটু দেখে নেই। সো আমরা যদি কলেজ ভর্তির জন্য দেখি, তাহলে দেখো এখানে আসলে প্রথমে 1 উইক ফ্রি ক্লাস থাকবে তোমাদের। ফ্রি ক্লাসে হচ্ছে এই যে দেখতে পাচ্ছ যে 4টা ক্লাস, 4টা এক্সাম, একটা উইকলি এক্সাম, এগুলো থাকবে। সো তোমরা যারা ফ্রি কোর্সটা আগে একটু করে দেখতে চাও ডিসিশন নেওয়ার জন্য, তারা হচ্ছে উপরের গ্রিন বাটনটাতে ক্লিক করলে 1 উইক ফ্রি কোর্সের যে রুটিন সেটা ডাউনলোড করতে পারবে। আর এই 1 উইক ফ্রি কোর্সে ফ্রি রেজিস্ট্রেশন করতে তুমি এখানে রেড বাটনটাতে ক্লিক করতে পারো, উপর থেকে যে সেকেন্ড বাটনটা, অলরেডি এখনই তুমি করতে পারবে এটা। আর দেন পরের যে দুইটা বাটন আমরা দেখতে পাচ্ছি ফুল যে হ্যাঁ রাতুল কোর্সটা। ভাইয়া, হ্যাঁ ভাইয়া। রাতুল ভাইয়া 1 উইক ফ্রি কোর্সটা 3 আগস্ট থেকে শুরু হবে। হ্যাঁ, 3 আগস্ট থেকে শুরু হবে। আর মূল কোর্সের যে রুটিন সেটা তোমরা এখানে ডাউনলোড করতে পারবে এবং নিজের বাটনে ক্লিক করে ভর্তিও হতে পারবে। সো এগুলো হচ্ছে কলেজ ভর্তির জন্য যে কোর্সটা সেটা। আর এই কোর্সটা তোমাদের এখন থেকে যে শুরু হবে ঈদের পর থেকে, সেটা কিন্তু চলতে থাকবে তোমাদের কলেজ ভর্তি একেবারে কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত।
কলেজ ভর্তি কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত এটা চলতে থাকবে। এই কোর্সের জন্য কোর্স ফি হচ্ছে 10,000। তবে যারা উদ্ভাসের কোনো না কোনো প্রোগ্রামে প্রিভিয়াসলি আমাদের সাথে যুক্ত ছিলে, তাদের জন্য হচ্ছে একটা ডিসকাউন্ট থাকবে, একটা ছাড় থাকবে, সেটা হচ্ছে 1,000। সো কাজেই 10,000 হচ্ছে কোর্স ফি, এবং যারা প্রিভিয়াসলি কোনো প্রোগ্রামে যুক্ত ছিলে তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকবে 1,000। এবং তোমরা এই পেজে আসলে এখানে বিস্তারিত দেখতে পাবে যে এই কোর্সে কি কি থাকছে, লাইভ ক্লাস, লাইভ এক্সাম, এবং এখানে হচ্ছে প্র্যাকটিস এক্সাম থাকবে, উইকলি এক্সাম থাকবে, এই জিনিসগুলো থাকবে। তার মানে তোমরা যে শুধু লেকচার নিবে বা পড়বে শুধু সেটাই কিন্তু না, তোমরা রেগুলার পরীক্ষা দেওয়ার মাধ্যমে এগুলো প্র্যাকটিস করতে পারবে। তাহলে এটা গেল হচ্ছে কলেজ ভর্তির যে প্রোগ্রামটা, তার জন্য আমরা কি কি চিন্তা করেছি বা তার জন্য আমরা কি অফার করছি সেটা। এর পাশেই দেখো এইচএসসি ফার্স্ট ইয়ার অ্যাডভান্স প্রোগ্রাম, এটা আছে। সো সেখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এটার জন্য তোমরা রুটিন এবং ভর্তি হওয়ার জন্য যে বাটন সেগুলো এখানে পেয়ে যাচ্ছ। আর এই বিস্তারিত তোমরা হচ্ছে শীঘ্রই পেয়ে যাবে, যেহেতু ঈদের পরে ক্লাস শুরু হবে। আর এই কোর্সের জন্য কোর্স ফি হচ্ছে 13,000, 13,000, এবং এখানেও প্রিভিয়াস শিক্ষার্থীদের জন্য 1,000 ছাড় থাকবে। তবে এই কোর্সটাতে একটু বলে দেই, এইচএসসি ফার্স্ট ইয়ারে যেটা পড়ানো হয় অর্থাৎ ফার্স্ট পেপারের যে সিলেবাসটা, এই অ্যাডভান্স প্রোগ্রামে সেই পুরো সিলেবাসটাকে হচ্ছে কভার করা হবে। এবং সেখানে তোমার পর্যাপ্ত পরিমাণে ডেইলি লাইভ ক্লাস থাকবে, তারপর হচ্ছে এক্সাম থাকবে ডেইলি এবং উইকলি, এবং যথেষ্ট পরিমাণ প্র্যাকটিস এক্সাম থাকবে। এগুলোর মাধ্যমে তোমাদের এইচএসসির যে সিলেবাসটা, মেইনলি ফার্স্ট পেপারের যে সিলেবাসটা, যেহেতু ফার্স্ট ইয়ার অ্যাডভান্স প্রোগ্রাম, সেটা কভার করা হবে। সো এটা গেল সংক্ষেপে আমাদের যে এখন অফারকৃত কোর্সগুলো তোমাদের জন্য, যে অপশনগুলো আমি বললাম তার আলোকে এই জিনিসগুলো আমরা হচ্ছে অফার করছি। সো আমি আবার একটু ফিরে যাই আমাদের স্লাইডে। এখানে হচ্ছে এসএসসি অ্যাসাইনমেন্ট প্লাস বোর্ড প্রিপারেশন, এটা কালকে থেকেই শুরু হচ্ছে, এটার কোর্স ফি 2,000। নটরডেম কিংবা হলিক্রস কলেজে ভর্তির যে প্রস্তুতি, সেটা ঈদের পর থেকে শুরু হবে, 10,000 কোর্স ফি, তবে প্রিভিয়াস স্টুডেন্টদের জন্য 1,000 একটা ডিসকাউন্ট থাকবে। আর এইচএসসি ফার্স্ট ইয়ার অ্যাডভান্স প্রোগ্রাম যেটা, সেটার জন্য হচ্ছে 13,000 কোর্স ফি, এটাও ঈদের পর থেকে শুরু হবে। সো এই হচ্ছে তোমাদের এখন অ্যাভেইলেবল অপশনস। সো তোমরা যারা যেটা মনে করো যে তোমার জন্য এখন বেস্ট হবে, সেটাতে তুমি হচ্ছে প্রিপারেশন নেওয়া শুরু করতে পারো। সো আলাদা করে এখানে হচ্ছে এসএসসি অ্যাসাইনমেন্ট প্লাস বোর্ড প্রিপারেশন, এই প্রোগ্রামে কি থাকছে সেটা এখানে উল্লেখ করা আছে। অলরেডি আমি তোমাদেরকে অবশ্য জানিয়েও দিয়েছি যে অ্যাসাইনমেন্ট ভিত্তিক ইনস্ট্রাকশন ক্লাস তো থাকবেই, আবার সেই অ্যাসাইনমেন্ট টপিকের উপরে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সামও থাকবে। 18ই জুলাই অর্থাৎ কালকে থেকে শুরু, এবং কোর্স ফি 2,000। নটরডেম হলিক্রস কলেজে ভর্তি ইচ্ছুক যারা, তাদের জন্য 1 উইক যেটা ফ্রি কোর্স, সেটা শুরু হবে অগাস্টের 3 তারিখে। আর আমি যেভাবে তোমাদেরকে দেখালাম প্রোগ্রামের ডিটেইলস যেগুলো, সেটা হচ্ছে udbhash.com-এ গিয়ে তোমরা পাবে। udbhash.com-এ তোমরা ভিজিট করলেই আমাদের সমস্ত প্রোগ্রামের যে ডিটেইলস গুলো সেগুলো তোমরা পেয়ে যাবে। সো তোমার জন্য যে প্রোগ্রামটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা তো বটেই, এর পাশাপাশি তোমার পরিচিত কেউ যদি থেকে থাকে যার জন্য অন্য কোনো একটা প্রোগ্রাম অ্যাপ্রোপ্রিয়েট, সেটাও তোমরা সেখানে পেয়ে যাবে। এবং তোমরা কিন্তু এইভাবে কমিউনিকেট করতে পারবে যে হ্যাঁ দেখো এখানে তোমার জন্য হয়তো অ্যাপ্রোপ্রিয়েট একটা কোর্স তুমি পাবে। সো সেটাও তুমি চাইলে কমিউনিকেট করতে পারবে। সো এই গেল হচ্ছে আমাদের মোটামুটি আজকের সেমিনারের যে উল্লেখ্য বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। আতুল, আর হ্যাঁ ভাইয়া। ওই ওদের অনেকের মধ্যে একটা কোশ্চেন আসছে যে কলেজ ভর্তি প্রোগ্রামটা কি ফিজিক্যালি চলবে নাকি অনলাইনে চলবে। এখানে ভাইয়া, ধরো তোমাদের নভেম্বরের মাঝামাঝি যদি পরীক্ষা হয়, বোর্ড পরীক্ষা হয়, অথবা বোর্ড পরীক্ষা ছাড়া বিকল্প পদ্ধতিতে যদি তোমাদের রেজাল্ট দেওয়া হয়, দেন তারপরে কলেজ ভর্তি হইতে হইতে আরো হয়তো 3-4 মাস বা সিচুয়েশনের উপর ভিত্তি করে হয়তো আরো লম্বা সময় লাগতে পারে। তো এর মধ্যে যদি এমন হয় যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার অনুমতি পাওয়া গেছে, তখন তো তোমাদের এই কোর্সটা আমরা ফিজিক্যালি তখন কমপ্লিট করব, ফিজিক্যালি তখন কন্টিনিউ করব। আর যদি এমন হয় যে হ্যাঁ, কলেজ ভর্তি পরীক্ষা গত বছর যেভাবে অনলাইনে হয়েছে, এবছর অনলাইনেই হবে, কলেজ ভর্তি মানে স্কুল কলেজ খোলার অনুমতি পাওয়া গেল না সিচুয়েশনের কারণে, তখন এটা অনলাইনেই চলবে। বাট অনলাইন বা ফিজিক্যাল অথবা কম্বিনেশন যেটাই হোক না কেন, একদম তোমাদের ভর্তি পরীক্ষা, কলেজ ভর্তি পরীক্ষা হওয়া পর্যন্ত এটা কন্টিনিউ করবে। হ্যাঁ, তো তোমরা হয়তো আশা করি উত্তরটা পেয়ে গিয়েছো, কারণ শিক্ষা প্রতিষ্ঠান খোলার উপরে বিষয়টা নির্ভর করবে। আমরা যখন
গভর্নমেন্ট থেকে এরকম একটা ইনস্ট্রাকশন পাবো যে হ্যাঁ এখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য নিরাপদ, তখন আমরা হচ্ছে ফিজিক্যালি এই কার্যক্রমগুলো চালাতে পারবো। আর তার আগ পর্যন্ত আমরা হচ্ছে এই কার্যক্রমগুলো অনলাইনেই চালাবো। আর সো একটা কোশ্চেন আসছে ওদের পক্ষ হ্যাঁ, থেকে যে ভাইয়া, মানে এনডিসি বা হলি ক্লাসে ভর্তি পরীক্ষা শর্ট সিলেবাস নাকি ফুল সিলেবাস হবে? যতক্ষণ পর্যন্ত কোনো পরিষ্কার ঘোষণা না আসতেছে ততক্ষণ পর্যন্ত আমরা ধরে নিব ফুল সিলেবাসই হবে। কাজে আমরা সেভাবেই প্রিপারেশন নেওয়ানো শুরু করব আর কি। আমরা যদিও ওই এসএসসি বোর্ড পরীক্ষার যে একটা ডিক্লারেশন আছে, এই সময় পর্যন্ত আমরা তোমাদেরকে শর্ট সিলেবাসের উপর প্রিপারেশনটা নেওয়াবো, যাতে করে তোমাদের এই প্রিপারেশনটা ওই বোর্ড পরীক্ষার জন্য হেল্পফুল হয়। আর এর পরবর্তীতে বোর্ড পরীক্ষার একটা সিদ্ধান্ত আসার পর আমরা হয়তো এরপর থেকে তোমাদেরকে, যদি নটরডেম কলেজের মধ্যে পরিষ্কার করে যে শর্ট সিলেবাসে পরীক্ষা নিবে বা ফুল সিলেবাসে পরীক্ষা নিবে, তাহলে তো ভালো, যেটা বলবে তার উপর প্রিপারেশন নিবা। আর যদি কোনো কিছু পরিষ্কার না করে, সেই ক্ষেত্রে আমরা ফুল সিলেবাসের উপর প্রিপারেশন নেবো তোমাদেরকে। বাট এসএসসি বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত শর্ট সিলেবাসে প্রিপারেশন হবে। হ্যাঁ, কারণ তোমাদের যেহেতু এই দুটোর মধ্যে বোর্ড পরীক্ষাটাই আগে, সো বোর্ড পরীক্ষার জন্য আমরা হচ্ছে বোর্ড পরীক্ষার যে সিলেবাস বা শর্ট সিলেবাস যেটা নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটার উপরে বেস করেই আগাবো। আর যখন আমরা নিশ্চিত হতে পারবো যে না, যে আমাদের ভর্তি পরীক্ষা, কলেজ ভর্তি পরীক্ষা কিসের উপরে হবে বা কোন টপিকের উপরে হবে, এগুলো যদি সিলেক্ট করে দেয় তখন সেই অনুযায়ী আমরা হচ্ছে প্রিপারেশন নিতে পারবো। আদারওয়াইজ আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে যে আমরা ফুল সিলেবাসটার উপরেই হচ্ছে প্রিপারেশনটা নেই। আর আরেকটা জিনিস তুমি যদি চিন্তা করো, সেটা হচ্ছে পরীক্ষাটা তোমাদের জন্য সহজ করে দেওয়ার জন্য বা তোমরা যাতে সহজে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারো সেই জন্য শর্ট সিলেবাসটা অফার করা হলেও এমন কিন্তু না যে তুমি তোমার শিক্ষা জীবনে শুধুমাত্র এই শর্ট টপিকগুলো দিয়েই পার করে যেতে পারবে বা ভবিষ্যতে তোমাকে এই টপিকগুলো আর পড়তে হবে না, এমন কিন্তু একদমই না। তোমার যদি হচ্ছে কোনো প্রফেশনাল ক্যারিয়ারে তুমি যেতে চাও, তাহলে কিন্তু তোমার সবই আসলে জেনে আসতে হবে। সো ওয়ান ওয়ে অর অ্যানাদার তোমার কিন্তু এই জিনিসগুলো লাগবেই। এর থেকে তোমার হচ্ছে কোনো নিস্তার নেই বা এখান থেকে আসলে কোনো কিছু ছেড়ে দেওয়ার বা মিস করার কিন্তু সুযোগ নেই, সেটুকু কিন্তু তোমার লাগবেই। কাজেই আমরা সবসময় চেষ্টা করব যে বেটার প্রিপারেশনটাই নেওয়ার চেষ্টা করব। তার পাশাপাশি এখন ইমিডিয়েট টার্গেট আমাদের যেটা বা ইমিডিয়েট গোল যেটা, সেটা ফুলফিল করার জন্য আমরা সবার আগে সবচেয়ে বেশি ইফোর্টটা দিব। দেন আমরা বাকিটুকু হচ্ছে ফুলফিল করার চেষ্টা করব। আচ্ছা, প্যানেলিস্ট ভাইয়ারা যারা আছেন, ভাইয়ারা যদি হচ্ছে আরো কিছু টপিক আইসোলেট করে দিতে পারেন যেটা স্টুডেন্টরা জানতে চাচ্ছে, যারা কিউএন এর অ্যান্সার গুলো দিচ্ছেন, তাহলে আমরা সেটারও অ্যান্সার দিতে পারি। আর স্টুডেন্টরা যারা চ্যাট বক্সে বিভিন্ন প্রশ্নগুলো করছো, সেখান থেকেও দেখে দেখে আমরা দুই একটা মন্তব্য নিয়ে আলোচনা করতে পারি। আচ্ছা, রাইসা বাংলা ইংলিশ পরীক্ষার কথা জিজ্ঞেস করেছো। ঘোষণা থেকে আমরা যতটুকু বুঝতে পেরেছি যে বাংলা ইংলিশ ডিরেক্টলি পরীক্ষাটা নেওয়া হবে না বা বাংলা ইংলিশ হচ্ছে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে না, সেটা হচ্ছে সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে তোমাদের রেজাল্ট দেওয়ার কথা। রাহা জিজ্ঞেস করেছো যে শুধু 3টি নৈর্বাচনিক বিষয়ের উপরেই অ্যাসাইনমেন্ট হবে কিনা। হ্যাঁ, আপাতত আমরা যা ঘোষণা পেয়েছি তাতে শুধুমাত্র 3টি নৈর্বাচনিক বিষয়ের উপরেই অ্যাসাইনমেন্টটা হবে। বোর্ড এক্সাম সিকিউ এমসিকিউ হবে কিনা। হ্যাঁ, বোর্ড এক্সাম পরীক্ষার পদ্ধতি যেভাবে ছিল সেরকমই থাকবে, বাট তোমাদের হয়তো প্রশ্নের সংখ্যা কমিয়ে দেয়া হবে বা অর্ধেক করে দেওয়া হবে এরকম। ফারহান জিজ্ঞেস করেছো যে এসএসসি তে এ প্লাস না আসলে এনডিসি তে এক্সাম দেয়া যাবে কিনা। এই বিষয়ে অবশ্য হচ্ছে এনডিসি যখন সার্কুলার দিবে তখন আসলে আমরা বেটার বলতে পারবো যে দেয়া যাবে কি যাবে না। আম, আমাদের আরেকজন শিক্ষার্থী জিজ্ঞেস করেছো যে কলেজ অ্যাডমিশনে কি এইচএসসি এর পড়া থেকে প্রশ্ন হয় কিনা। না, কলেজ অ্যাডমিশনে মেইনলি হচ্ছে তোমার যে সিলেবাসটা, তুমি যে সিলেবাসের উপরে এইচএসসি পরীক্ষা দাও, মেইনলি সেই সিলেবাস থেকেই প্রশ্ন হয়। তবে এমন না যে সবসময় বইয়ের প্রশ্ন ডিরেক্টলি পেয়ে যাবে বা গতানুগতিক প্রশ্ন পেয়ে যাবে, এখানে অনেক ইনোভেটিভ প্রশ্ন কিন্তু থাকে।
আরেকটা বিষয় রাতুল, হ্যাঁ ভাইয়া। ওদের কলেজ ভর্তি এবং এইচএসসি অ্যাডভান্স প্রোগ্রামের যে পেমেন্টটা, এটা আরো দুইটা স্টেপে দিতে পারবে, দুইটা ইনস্টলমেন্টে দিতে পারবে। হ্যাঁ, পুরো পুরো কোর্স ফিটা একবারে দেওয়ার দরকার নেই। যেমন কলেজ ভর্তির জন্য যে পেমেন্ট আমি যেটা উল্লেখ করেছি যে 10,000, তুমি প্রথমে 7,000 দিয়ে এনরোল করতে পারবে, বাকিটা পরে দিতে পারবে। আচ্ছা, অনেকেই আমি দেখতে পাচ্ছি যে এনডিসি এবং হলিক্রসের ভর্তির প্রশ্ন নিয়ে জিজ্ঞেস করছো। ঠিক কিরকম পদ্ধতিতে পরীক্ষা হবে বা ঠিক কি কি টপিকের উপর থেকে পরীক্ষা হবে, এই বিষয়গুলো আসলে কলেজের সার্কুলার দেওয়ার আগে বলা মুশকিল। পরীক্ষার আগে রেসপেক্টিভ কলেজগুলো থেকে এই জিনিসটা সবাইকে জানিয়ে দেওয়া হবে এবং তখন সবার জন্য আসলে ব্যাপারটা একরকমই হবে। কাজেই সেটা নিয়ে বাড়তি দুশ্চিন্তা না করে তুমি যদি তোমার প্রিপারেশনটা ঠিক মতো নাও, তাহলে পরীক্ষার প্রশ্ন বা পদ্ধতি যেরকমই হোক তোমার কিন্তু কোনো অসুবিধা নেই বা তুমি কিন্তু ঝামেলায় পড়বে না। ভাইয়া অনেকে নতুন স্টুডেন্ট আছে তো, এই ভর্তি হতে হয় কিভাবে বা পেমেন্ট কিভাবে করতে হয় এটা একটু চ্যাট বক্সে আসছিল। আচ্ছা, আমি একটু দেখিয়ে দিচ্ছি সবাইকে। আমরা আবারও উদ্ভাসের হোম পেজে চলে এসেছি। এখানে অনলাইন ভর্তি, এখানে ক্লিক করলে প্রথম হচ্ছে তোমাকে রেজিস্টার করতে হবে, ওয়েবসাইটে রেজিস্টার করতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার এবং তোমার যে পাসওয়ার্ড সেটা দিয়ে তোমাকে হচ্ছে আগে এই ওয়েবসাইটটাতে ঢুকতে হবে বা তোমার অ্যাকাউন্টে ঢুকতে হবে। তারপর হচ্ছে তুমি এরকম একটা জিনিস পাবে যে তোমার প্রোগ্রাম লিস্ট থেকে তুমি যে কোনো একটা সিলেক্ট করতে পারবে। সিলেক্ট করে তার জন্য এনরোল করতে পারবে এবং পেমেন্ট করতে পারবে। সো এখানে দেখো অনেক অনেক টপিক আছে যেগুলো হচ্ছে বিভিন্ন ক্লাসের জন্য। তোমাদের জন্য যেগুলো আছে, যেমন ধরা যাক এইচএসসি ফার্স্ট ইয়ারের যে অ্যাডভান্সড প্রোগ্রাম, এটাতে আমি ভর্তি হতে চাই। তাহলে এটাতে ভর্তি হওয়ার জন্য এই এনরোল নাও বাটনে ক্লিক করতে হবে। তাহলে এই এনরোল নাও বাটনে ক্লিক করলে তোমার কাছ থেকে কিছু ইনফরমেশন নেওয়া হবে যে তুমি কোন ভার্সনের জন্য স্টাডি করতে চাও, বাংলা নাকি ইংলিশ। ধরা যাক আমি বাংলা সিলেক্ট করলাম। তারপরে হচ্ছে তুমি এখানে যে ব্রাঞ্চগুলো, মানে এখন তো সব ক্লাস অনলাইনেই হচ্ছে, অ্যাটাচড ব্রাঞ্চ তুমি কোনটা সিলেক্ট করতে চাও, তোমার নিয়ারেস্ট যে ব্রাঞ্চ। তারপরে তোমার ব্যাচের যে দিনগুলো সেগুলো হচ্ছে যদি সিলেক্ট করার অপশন থাকে তাহলে তুমি সিলেক্ট করতে পারবে, তা না হলে ডিফল্ট যেটা আছে সেটা অলরেডি সিলেক্ট হয়ে থাকবে। নিজে তুমি তোমার কোর্সটা চেক বক্সে চেক করবে। চেক করলে হচ্ছে তোমার এখানে পেমেন্টের যে অপশনটা সেটা আসবে, যে টোটাল তোমার ডিউ কতটুকু। দেন নেক্সট বাটনে ক্লিক করলে তখন সেখান থেকে বিভিন্ন যে জিনিসগুলো সেগুলো আসবে। তো এখানে এখনো হচ্ছে তোমাদের এই কোর্সটা যেহেতু শুরু হয়নি, ঈদের পর থেকে শুরু হবে, সো তখন তোমরা এই কাজটা করতে পারবে এখান থেকে। সো নেক্সট বাটনে ক্লিক করলে পেমেন্টের অপশন আসবে। পেমেন্ট হচ্ছে অনলাইনে যতভাবে পেমেন্ট করা পসিবল, তার মানে হচ্ছে তোমার ভিসা কার্ড দিয়ে বা ব্যাংকের কোনো ক্রেডিট কার্ড দিয়ে, তারপরে হচ্ছে বিকাশ বা নগদ কিংবা এরকম আরো যে সব অনলাইন সেবা আছে সেগুলোর যে কোনোটার মাধ্যমেই তুমি কিন্তু পেমেন্ট করতে পারবে। আর যে কারো যদি কোনো প্রবলেম হয় তাহলে হচ্ছে উদ্ভাসের যে কোনো ব্রাঞ্চে ফোন দিয়ে তুমি চাইলে হচ্ছে জেনে নিতে পারবে যে তোমার এখন কি করণীয়, বা তোমার যদি হেল্প দরকার হয় তুমি সেখান থেকে হচ্ছে জিনিসটা করে নিতে পারবে। আমি আবারও হচ্ছে উদ্ভাসের হোম পেজটাতে একটু যাচ্ছি। এই যেটা হচ্ছে উদ্ভাসের হোম পেজটা। সো এখানে অনেক কিছুই আছে, তোমাদের প্রয়োজনীয় যা যা দরকার সেগুলো অনেক কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। তবে যার যেই প্রোগ্রাম, ইন্টেন্ডেড যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে ঢুকে তুমি সেই প্রোগ্রামের বিস্তারিতটা আগে পাবে। যেমন আমি যদি এই যে নটরডেম হলিক্রস বা সেন্ট জোসেফ এর জন্য ঢুকি, তাহলে এইখানে হচ্ছে আমরা বিস্তারিতটা পাবো। যেমন ওয়ান উইক ফ্রি কোর্সের যে রুটিন, সেখানে ক্লিক করলে তুমি ফ্রি কোর্সের রুটিন যেটা সেটা যথাসময়ে পেয়ে যাবে। যেমন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ক্লাস ও এক্সাম রুটিন খুব শীঘ্রই আসছে। So তুমি মাঝে মধ্যে এখানে খোঁজ নিবে যে কোনো আপডেট আছে কিনা কিংবা কোনো কিছু চেঞ্জ করা হয়েছে কিনা, সেগুলো তোমরা সব এখানে কিন্তু পেয়ে যাবে। সো সমস্ত কিছু তোমরা এই একটা জায়গায় পাচ্ছ। উদ্ভাস.com এ ঢুকলেই তুমি এখান থেকে হচ্ছে তোমার প্রোগ্রাম, রুটিন, অনলাইন ভর্তি,
তোমার যদি কোনো ডিউ পেমেন্ট থাকে, ফার্স্ট বার পে করার পরে সেকেন্ড বার যখন তুমি বাকিটুকু পে করবে, অনলাইন ক্লাস এবং পরীক্ষা সবকিছুই তুমি এখানে হচ্ছে পেয়ে যাচ্ছ। আর উদ্ভাসের বিভিন্ন ব্রাঞ্চের ইনফরমেশন যদি জানতে চাও, তাহলে একদম শেষে শাখা সমূহ, এখানে তুমি সমস্ত ব্রাঞ্চগুলোর ইনফরমেশন অর্থাৎ ফোন নাম্বার, ঠিকানা, সেগুলো সব তুমি পেয়ে যাবে। কাজেই কারো যদি মনে হয় যে তুমি কোনো ব্রাঞ্চে গিয়ে কথা বলতে চাও, সেক্ষেত্রে তুমি ফোনে কথা বলে নিয়ে তারপর সেটা তুমি অ্যারেঞ্জ করতে পারো। বা তোমার যদি মনে হয় যে তোমার প্রবলেমটা ফোনেই সলভ করা পসিবল, এখানে সবগুলো ব্রাঞ্চের ফোন নাম্বার দেওয়া আছে, তুমি ফোনে কথা বলে সলভ করে নিতে পারো। আশা করি সবাই এখন এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, প্যানেলিস্ট ভাইয়ারা যদি হচ্ছে আরো কোনো পয়েন্ট দিতে পারে, আমরা সেই বিষয়ে আলোচনা করতে পারি। আর তা না হলে আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলতে চেয়েছিলাম সেই টপিকগুলো আমরা মোটামুটি ক্লিয়ার করে ফেলেছি। আমরা তাহলে হচ্ছে শেষের দিকে আগাতে পারি। এবং আমাদের পক্ষ থেকে সবাইকে অগ্রিম ঈদ মোবারক জানিয়ে রাখছি আমরা। তবে পাশাপাশি এটাও সবাইকে সতর্ক করে দিব যে ঈদের আনন্দে আমরা যাতে হচ্ছে আমাদের সতর্কতা কোনোভাবে ভুলে না যাই, বা সতর্কতা যাতে আমরা কোনোভাবে বিসর্জন না দেই। আচ্ছা, আমরা এই সেমিনারটাতে এই লিমিটেড টাইমের ভিতরে হয়তো কিউএনএ কিংবা চ্যাটে ইন্ডিভিজুয়ালি সবার প্রশ্নের উত্তর দিতে পারিনি। সো আমরা আজকে যে যে আলোচনায়, মানে আলোচনার যে বিষয়গুলো কাভার করেছি, এর বাইরেও যদি কারো কোনো কোয়েরি থাকে, তোমরা একদমই কোনো রকম হেজিটেট না করে তোমরা উদ্ভাস.com থেকে আমি যেভাবে দেখিয়ে দিলাম সমস্ত ব্রাঞ্চের নাম্বার দেওয়া আছে, তোমার নিয়ারেস্ট ব্রাঞ্চে কিন্তু ফোন করে তুমি কথা বলতে পারো। এবং তোমার ইন্টেন্ডেড প্রোগ্রামের যদি কোনো খুঁটিনাটি জানার থাকে বা ভর্তি সংক্রান্ত বিষয়ে যদি তোমার কোনো হেল্প লাগে, সেই বিষয়ে তুমি হচ্ছে ফোন দিয়ে কিন্তু কথা বলতে পারো। ওকে, তাহলে প্যানেলিস্ট ভাইয়াদেরকে রিকোয়েস্ট করছি যে আমাদের যদি আর কোনো টপিক না থাকে, তাহলে আমরা আজকের মতো ক্লোজিং এ চলে যেতে পারি। ভাইয়া সবকিছু তো মোটামুটি ক্লিয়ারই হয়ে গেছে। তারপরেও দুই একজন মানে লাস্টে মনে হয় পরে জয়েন করছে, ওনারা বলতেছিল যে কয় সাবজেক্টের অ্যাসাইনমেন্ট হবে, ওইটা একটু যদি ক্লিয়ার করেন। তিনটা সাবজেক্টের অ্যাসাইনমেন্ট হবে তোমার ইলেকটিভ যে সাবজেক্টগুলো সেগুলোর উপরে। যেমন তোমার ফিজিক্স কেমিস্ট্রি তো দিতে হবেই, বায়োলজি যদি ফোর্থ সাবজেক্ট থাকে তাহলে অ্যাসাইনমেন্ট হবে ম্যাথে, আর ম্যাথ যদি ফোর্থ সাবজেক্টে থাকে তাহলে অ্যাসাইনমেন্ট হবে বায়োলজিতে। আচ্ছা, তাহলে আমরা আজকের মতো সবার কাছ থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবার প্রতি শুভকামনা এবং দোয়া থাকলো, এবং আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও ক্লাসে দেখা হবে এবং কথা হবে। আসসালামু আলাইকুম সবাইকে। আল্লাহ হাফিজ। মিঠুন, হ্যাঁ হ্যাঁ মারছি। ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম এখন আসসালাম। হ্যাঁ ভাই, আমরা তাহলে শেষ পর্যায়ে চলে আসছি, আমরা শেষ করে দেই। জি জি ভাইয়া অবশ্যই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম।